ওকে, সো আমরা আস্তে আস্তে সলিউশন স্টার্ট করি। তো এটা হলো তোমাদের ইউনিট 1 মক 1 এর সলিউশন। অলরেডি তোমাদের ক্লাসরুমে কপিজ পেয়ে যাওয়ার কথা। অনেকজন লেট সাবমিশনের জন্য মার্কস হারাইছো। সায়মা কেমনে কেমনে টাইম মতো সাবমিট করলা? চিটিং করছো? ভেরি গুড। এরকম চিটিং করতে পারলে ভালো, যেন ধরা না খাও। ওকে, তো এখন এখানে মধ্যে খেয়াল করো সবাই। আমরা এমসিকিউ গুলা ফার্স্টে দেখি। ওইটাই চান্স পাইলে কেন করবা না। তা এখন ফার্স্ট অফ অল এমসিকিউ গুলাতে কারো কি কোনোটায় ভুল গেছে আর কোনোটা রিলেটেড কনফিউশন আছে এমসিকিউ তে? এমসিকিউ তে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, তাহলে ওই এমসিকিউ গুলা নিয়ে আমরা ডিসকাস করব। মার্ক স্কিম তো অলরেডি তোমাদের কাছে দেওয়া, রাইট? তো মার্ক স্কিম গুলা থেকে তোমরা অ্যান্সার গুলো দেখে নিতে পারবা। তো এটা সিন মক দেখে প্রত্যেকটা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আমরা যাচ্ছি না আর কি, ঠিক আছে? সিন মক দেখে জাস্ট যেগুলাতে তোমরা ভুল করছো বা যেগুলা তোমাদের বুঝতে প্রবলেম হয়েছে ওগুলা রিলেটেড আমরা ডিসকাস করব। ওকে, কারো তাহলে এমসিকিউ তে কোনো প্রবলেম নাই? সাইমা, এই রিক্তি আর লামিয়া ওরা কোথায়? তোমাকে বেল দেয় না? ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 এ কারো কোনো কনফিউশন আছে? কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 13। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেনের সমস্যা না থাকে তাহলে পরে তো খুবই ভালো। আমারই কষ্ট কম করা লাগবে, দেখানো লাগবে কম। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 13 এ তারা কোনো প্রবলেম নাই। আচ্ছা, জেরিন মাত্র জয়েন করছে। সো জেরিন, আমরা কার কার কোন কোন কোয়েশ্চেনে প্রবলেম আছে ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করতেছি, ঠিক আছে? তো এখন মকের কোন কোন কোয়েশ্চেনে তোমার ভুল গেছে বা কোথায় কোথায় মার্ক হারাইছো ওগুলা রিলেটেড কোনো কনফিউশন আছে যে কেন মার্ক গেছে বুঝো নাই এমন কিছু? হ্যাঁ, কোন কোয়েশ্চেনে? সেকেন্ড কপিটা হচ্ছে নাম্বার 11। ভাইয়া আমার না কোথায় মানে মার্কস কাটা গেছে এটা বুঝাই যাচ্ছে না, মানে কপিটা তো কোনো সাইন নেই। এটা কোনো সাইন নাই, এটা তো হওয়ার কথা না। দেখি, আর হ্যাঁ, আমার কপি কেন দেখাও? তো কোথায় ভুল গেছে এটা না বলে সাইন দেখতেছো না, ওইটার জন্য দেখি। ওয়াও, আনসাপোর্টেড ফাইল টাইপ। এটা কি ফরম্যাটে সাবমিট করছো? গুগল ড্রাইভে দেওয়া এনিওয়ান উইথ দ্য লিংক দিস অপশন দিছিলাম, এটা যাওয়ার কথা। ওকে, তো এটা তারা পিসিতে অন করে দেখি। দাঁড়াও, 1 মিনিট একটু ওয়েট করো।
মারিয়ার এই ফাইল ফরম্যাটে এটা কি সমস্যা? তোমারটা তো ইয়েতেও কোনো কিছু দেখাচ্ছে না, এই যে তুমি তো দেখতে পাবে ভাইয়া, আমি দেখি এটা। জি। ওকে, তুমি এখানে যেই ফরম্যাটে সাবমিট করছো এটার জন্য তোমার পিডিএফ এ অ্যানোটেট করা যায় নাই আর কি, বুঝছো? তো এই হ্যাঁ জিনিসটার জন্য তোমার ওখানে মধ্যে মার্ক গুলো কোন কোন জায়গায় গেছে ওগুলো দেখানো যায় নাই। একটা তো হলো তুমি তো এখানে মধ্যে অ্যান্সার করো নাই, হ্যাঁ, এরকম কয়টা জায়গা, কিন্তু এই ফরম্যাটে এরপর থেকে সাবমিট করো না, বুঝছো? সেটা এক্স্যাক্টলি কিভাবে করবো আমি, আমাকে না সবাই বলছে, আমি বারবার একই ফরম্যাটে পাচ্ছি, অন্যটা পাচ্ছি না। এই যে এখানে মধ্যে দেখো বাকিদের এমন ফরম্যাট গুলি, এই যে নাবিলেরটা ও ডিরেক্টলি পিডিএফ এ কনভার্ট করে দেন পাঠাইছে, দেন কোনটায় কোনটায় কোন কোন জায়গায় ভুল আছে, যে কোন কোশ্চেনে মার্ক কাটা গেছে প্রত্যেকটা সবারটা এরকম অ্যানোটেট করে করে দেখানো আছে, বুঝছো? তো এরকম ডিরেক্টলি পিডিএফ এ কনভার্ট করে ওখানে লিংক শেয়ার করবা না, বুঝছো? যে তোমারটাই জাস্ট এরকম ডিরেক্টলি প্রিভিউ করা যায় না। তো এখন মানে এখানে ডিরেক্ট মধ্যে পিডিএফ দেখো পিডিএফ কনভার্ট করে তারপর কি করব? পিডিএফ এ কনভার্ট করে দেন তোমার এই গুগল ড্রাইভে তোমার টার্ন ইন করার অপশন থাকে, যে পিডিএফটা ডিরেক্টলি গুগল ক্লাসরুমের মধ্যে এখানে মধ্যে আপলোড করবা, বুঝছো? আচ্ছা, তো পিডিএফ এ কনভার্ট করো, এটা জাস্ট লিংকটা না দিয়ে ইয়ে করবা। ওকে, দাঁড়াও একটু 1 মিনিট। ওকে, সো তাহলে জেরিনের যে প্রবলেমটা ছিল কোশ্চেন নাম্বার 11 না ফার্স্ট সেটটা? ওকে, সো লেটস, -1। ওকে কোশ্চেন নাম্বার 11 এ -1 করা হয়েছে, কেন ওই জিনিসটা দেখি। সো ফার্স্ট অফ অল, a tennis ball is held under water. When the ball is released, it rises to the surface of the water. Explain why. So এখন ফার্স্টে কি করতেছে, একটা টেনিস বল পানির নিচে হোল্ড করে রাখছে, ধরে রাখতে হচ্ছে কেন? একটা টেনিস বলের উপরে, যে একটা টেনিস বল এরকম ছেড়ে দিলে কি করে, এটা পানির উপরে ভেসে চলে আসে। ওয়াই ইজ দ্যাট? বিকজ আপথ্রাস্টটা কি ওয়েটের থেকে বড় নাকি? যখন নাকি তুমি জোর করে কোন একটা টেনিস বল পানির নিচে চুবাই রাখবা, তো তখন কি হবে, টেনিস বলটা নিজের ভলিউম সমান ওয়াটার কি করবে, ডিসপ্লেস করবে না, বলতো? সো হ্যাঁ, টেনিস এটা তো বলটা, বুঝছি। আচ্ছা তোমার মার্কস কোথায় কাটা গেছে ওই জিনিসটা? ঠিক আছে দেখি মার্কস পয়েন্টস মিলায়। সো ফার্স্ট অফ অল তিনটা পয়েন্ট কি কি, একটা হলো when submerged there is an upthrust acting on the ball, or there is a force equal to the weight of water displaced, or the ball is less dense than water। এখানে হলো 1 মার্ক। সেকেন্ড মার্কটা কোথায়, আপথ্রাস্টটা হলো ওয়েটের থেকে বড়, এন্ড এটার জন্য আপওয়ার্ড ডিরেকশনে একটা অ্যাসেলারেশন হবে বা আপওয়ার্ড ডিরেকশনে একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে। সো দেখি তুমি এখানে ফার্স্টে দুটো পয়েন্ট বুঝছি, ফার্স্টের পয়েন্ট একটু বুঝি। ফার্স্ট পয়েন্টটা ওই যে পানির নিচে ধরে রাখলে, পানির নিচে গেলে বা ওয়াটারকে ডিসপ্লেস করলে কি হবে, আপথ্রাস্ট থাকবে না? তো আপথ্রাস্ট যে কাজ করতেছে ওই জিনিসটা বলতে হবে ফার্স্ট অফ অল। এটা হলো ফার্স্ট পয়েন্ট, বুঝছো? যে তুমি পানির নিচে যে বলটাকে নিছো, তো এর জন্য বলটা কি করতেছে, ইট ইজ ডিসপ্লেসিং ওয়াটার। তো ওয়াটারকে ডিসপ্লেস করলে কি করবে, তার উপরে আপথ্রাস্ট কাজ করবে, সো ওই জিনিসটা, বুঝছো? হ্যাঁ, এরপর নাম্বার 14। ওকে, এরপরে নাম্বার 14।
Question number 14 এ কি বলছে? Let's see. Question number 12. Question number 12 and question number 13 এগুলাতে কি কারো কোনো কনফিউশন আছে যে মার্কস কাটা গেছে কেন বা কোনো কোয়েশ্চেন ডিসকাস করতে হবে এরকম? Question number 12, question number 13 এই দুইটা। Okay. আমি কেন জানি স্ক্রিন দেখতে পাচ্ছি। Be more specific. স্ক্রিন দেখতে না পারার কথা না, স্ক্রিন তো শেয়ার করা হচ্ছে, তো একটু একবার তাহলে তুমি আমি লিভ দিয়ে আবার ঢুকবো। হ্যাঁ লিভ দিয়ে আরেকবার জয়েন দাও, তাহলে পেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা জেরিন কি বলছে? বি মোর স্পেসিফিক অ্যানসারের মধ্যে। হ্যাঁ, আচ্ছা তো এখানের মধ্যে দেখি 14 এ কোন কোশ্চেনটা? 12 B হতে বলছে be more specific. 12 B2 এটা যে if the cyclist had made the same journey, এটা হ্যাঁ, if the cyclist had made the same journey in his car at 18 meter per second, his car would have emitted এত কিলোগ্রাম of carbon dioxide. Comment on the significance of this. তুমি কি লিখছো? আমি লিখছি the cyclist is causing lower carbon footprint and therefore contributes less to the global warming. তো এখন তাহলে ওখানের মধ্যে কেন কার্বন ডাইঅক্সাইড কম রিলিজ করতেছে অ্যাটমসফিয়ারে, ওই জিনিসটা রিজনিং কি বলছো? কিছু না। এই যে এখানের জন্য আমাদের মেইন যে অ্যানসারটা এটা কি? ফার্স্ট অফ অল কোয়ান্টিটেটিভ কম্পারিজন অফ দ্য ভ্যালুজ। যে একটু আগে আমরা একটা ক্যালকুলেশন করে দেখাইছিলাম না যে 0.72 কিলোগ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে যদি কি হয়, যদি 5 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করে, রাইট? এন্ড 0.54 কিলোগ্রাম ইমিট করে কখন? যখন নাকি 18 মিটার পার সেকেন্ডে মুভ করে। সো তাহলে দ্য স্পিড অফ দ্য সাইক্লিস্ট ইজ আ ডিটারমাইনিং ফ্যাক্টর যে কখন বেশি আর কখন কম কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে, তাই না? সো বেশি স্পিডে যদি সাইক্লিস্টটা যায় তো তার মানে কি গাড়িগুলা তার পিছে দিয়ে তাড়াতাড়ি করে চলতে পারবে, তো তখন গাড়িগুলা কি করবে? কম কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। সো এই যে এখানের মধ্যে বলতেছে 0.72 কিলোগ্রাম এন্ড 0.54 কিলোগ্রাম, তো ওখানের মধ্যে কি the cyclist causes more carbon dioxide emission or qualitative statement এমন কি যে more carbon dioxide emitted when he cycles, যে সাইক্লিং করলে পরে তো তখন কি হয়, সাইকেল চালাইলে পরে তখন বেশি কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। কেন? সাইকেল কি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে না, কিন্তু সাইকেলের পিছে যারা নাকি গাড়ি দিয়ে আটকায় থাকে, যে গাড়িগুলাকে কি করা লাগতেছে, সাইকেলের পিছে যদি থাকে তো তখন সাইকেলকে তো ধাক্কা মেরে রাস্তা থেকে সরাইতে পারবে না। সাইকেল যে স্পিডে যাচ্ছে গাড়িগুলাকেও ওই স্পিড মেনটেন করে করে তার পিছে পিছে আগাইতে হয় না নাকি? তো তাহলে গাড়িগুলা যে তার পিছে পিছে ওরকম করে আগাবে, তো ওইটার জন্য গাড়িগুলা কি কম স্পিডে যাচ্ছে, তো এর জন্য কি করতেছে? বেশি কার্বন ডাইঅক্সাইড এমিট করতে হচ্ছে, বুঝছো? তো তাহলে ওই স্টেটমেন্টটা লিখতে হবে যে তোমার কম্পেয়ার করা লাগবে যে কখন বেশি কখন কম, ওইটা বুঝতে পারছো? পারছি। এর জন্য ওকে। আচ্ছা 12B3 তে 12B3 বলতে তো কিছু নাই, 12B তো 2 পর্যন্ত। অপূর্ব wait, skydiver question এটা কত নম্বর কোশ্চেন? কিসে বুঝি নাই? Skydiver হ্যালো, এই যে এটা 13। আচ্ছা সরি তো তাহলে কোশ্চেন নাম্বার 13 এর এটাতেও তো B3 বলতে কিছু নাই, এটাতে তো B জাস্ট। আমি নাম্বারটা ভুল লিখছি, সরি। তাহলে কোন কোশ্চেনটা বলো তো, তাহলে ওইটা দেখতে হবে। মানে স্কাইডাইভারের ওই যে গ্রাফের উপরটা আর কি। এই হলো গ্রাফ, ফার্স্ট হলো গ্রাফের এক্সপ্লেনেশন। এটাই কি গ্রাফের এক্সপ্লেনেশনে এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ, এটাই। অপূর্ব হ্যাঁ ভাই এটাই। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো,
a skydiver jumped out of a plane and fell for 50 seconds before opening his parachute. তো তাহলে প্যারাশুট ওপেন করার আগ পর্যন্ত সে 50 সেকেন্ড ধরে কি করছে, ফ্রিলি ফল করতেছে। কিন্তু প্রথমের দিকে তো কি, প্রথমের দিকে the weight is greater than upthrust, তো এর জন্য কি হচ্ছে, অ্যাসেলারেট করতেছে। কি বলে আপথ্রাস্ট বলতেছি কি ড্র্যাগ ফোর্স আর কি, এখানে আপথ্রাস্ট আমাদের এত বড় কোনো ফ্যাক্টর না। সো ওয়েট হলো ড্র্যাগ ফোর্সের থেকে বড়, তো এর জন্য নিচের দিকে অ্যাসেলারেট করতেছে। এখন যত অ্যাসেলারেট করবে তত কি হবে, নিচের দিকে ভেলোসিটি বাড়বে। সো তাহলে এই যে নিচের দিকে ভেলোসিটি বাড়তেছে, নিচের দিকে ভেলোসিটি বাড়তেছে, তো যত ভেলোসিটি বাড়বে তত ড্র্যাগ ফোর্স বাড়বে, দেন ইভেন্চুয়ালি ভেলোসিটিটা কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। তো তখন ওখানে কি দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো, রাইট? তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি বলতেছে, এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ। প্রথমের দিকে দেখো এই পার্টটুকু, এই যে গ্রিন কালার দিয়ে যেটা মার্ক করলাম, এখানের মধ্যে কি দ্য গ্রাফ ইজ অলমোস্ট লিনিয়ার। তো গ্রাফটা লিনিয়ার মানে কি, দ্য skydiver is accelerating at a constant rate. Now এই জায়গাটার মধ্যে কি হচ্ছে, গ্রাফের স্টিফনেস কমে গেছে, তাই না? তো গ্রাফের স্টিফনেস কমতেছে কেন, বিকজ the air resistance or drag force is reducing the resultant force or reducing the unbalanced force. এরপরে এখানে এসে স্টিফনেস আরো কমে গেছে, দেন এক সময় কি গ্রাফটা হরাইজন্টাল হয়ে গেছে। তো তখন কি the resultant force became zero. তো resultant force zero হয়ে গেলে পরে acceleration zero মানে velocity কি constant। তো এখানের জন্য কোশ্চেন নাম্বার 13 এ কি কি অ্যানসার দেখো, এই যে ইনিশিয়ালি ড্র্যাগ হলো জিরো, বা ইনিশিয়ালি অ্যাসেলারেশনটা কি, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সমান, or initially weight is the only force acting, যে কোনো কিছু বলতে পারো। তো ফার্স্ট এর মার্ক হলো এটা। দেন ড্র্যাগ ইনক্রিজেস উইথ স্পিড, যে ড্র্যাগ স্পিড যত বাড়তেছে তত ড্র্যাগ বাড়তেছে, তো এটা হলো আমাদের সেকেন্ড মার্ক। তো ড্র্যাগ বাড়লে পরে রেজাল্টেন্ট ফোর্স কি হবে, কমে যাবে, থার্ড মার্ক। এন্ড লাস্ট মার্কটা কোনটায়, এটা হলো আমাদের ইভেন্চুয়ালি রেজাল্টেন্ট ফোর্সটা জিরো হয়ে যায় এন্ড অ্যাসেলারেশন জিরো হয়, তো এর জন্য গ্রাফটা কি হয়ে যাবে, হরাইজন্টাল একটা স্ট্রেট লাইন। বুঝতে পারছো? এখন তোমার অ্যানসারের মধ্যে কি ছিল, তুমি অ্যানসারটা কি লিখছো? অনেক বড় করে লিখছি, হচ্ছে the skydiver accelerated constantly from when he jumped as the weight is greater than the drag and upthrust. At 3 seconds, the acceleration starts to decrease as the graph starts to curve from a straight line, meaning resultant force decreases as the drag increases with increasing velocity. At 16 seconds, we stopped accelerating and reached terminal velocity, which was constant, as there is no resultant force, as the drag and the upthrust is equal to the weight until 50 seconds. ওকে, সো তাহলে তোমার মেবি মার্কসটা গেছে একদম ফার্স্ট পয়েন্টেই, ওখানে মধ্যে তুমি ফার্স্ট থেকে কি লিখছো, Only যে force কনস্ট্যান্ট acting. রেটে এটা অ্যাসেলারেট ইয়ে করতেছে। করবে। তাহলে ওখানের মধ্যে ওয়েট ইজ দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অর ইনিশিয়ালি অ্যাসেলারেশনের রেটটা ম্যাক্সিমাম, ওরকম কিছু, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাই, তা আমারটা একটু দেখো তো। হ্যাঁ বলো। মার্ক কাটা গেছে। আমার এখানে এক মার্ক কাটা গেছে। বের করি। Initially the graph is increasing, এই জিনিসটা কিন্তু একটা ভুল টার্ম, বুঝছো? ইনিশিয়ালি দ্য গ্রাফ ইজ ইনক্রিজিং, এটা বলাটা ঠিক না, এটা কি বলবা, ইনিশিয়ালি as time increases তত ভেলোসিটি কি হইতেছে, বাড়তেছে, এমন একটা কিছু বলবা, বুঝছো? দ্য গ্রাফ ইজ ইনক্রিজিং বলাটা আসলে ভুল। তো তখন এখানের মধ্যে তুমি ফার্স্টেই কিন্তু এটা, ওখানে সমস্যা নাই, তুমি পরেই বলছো যে ওয়েট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং, সো তাহলে এক মার্ক আসলো। as the speed increases drag force also increases, okay, so এর জন্য resultant force কি হয়, কমে যায়, decreases until it becomes zero, the weight is equal to the drag and he is falling at a constant velocity. সেখানে মধ্যে তো resultant force zero এর কথাটাও বলছো, so এই মার্কসটা আসলে পাওয়ার কথা, let's see.
রেজাল্টেন্ট ফোর্স 0, এই যে এই জিনিসটা দেখো এইটার জন্য, এই যে এন্ডটা দেখছো বোল্ডে দেওয়া আছে ইফাস। তো এন্ডটা বোল্ডে দেওয়া মানে কি তোমার রেজাল্টেন্ট ফোর্স 0 এন্ড অ্যাসেলারেশনও 0, দুইটা জিনিসই লিখতে হবে, জাস্ট একটা রেজাল্টেন্ট ফোর্স 0টা লিখছো, অ্যাসেলারেশন ইজ অলসো 0, ওই জিনিসটা আসে নাই তোমার অ্যানসারে, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তাহলে ওইটার জন্য একটা মার্ক দিছে। ওকে, আচ্ছা। সো এখন কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 এর কত নম্বরের জন্য প্রবলেম ছিল জেরিন? B2. B2. Use the graph to calculate the spring constant. Calculation. Spring constant তো আমার এখানে, হ্যাঁ বলো। অ্যান্সার 19.7 আসছে, আর মার্ক স্কিমে দেওয়া হচ্ছে গিয়ে 19 থেকে 21 এর মধ্যে এরকম ছিল, রেঞ্জের মধ্যে পড়ছে আর কি, কিন্তু এরপর মার্ক নেই। তোমার আসছে 19.7 নাকি? হ্যাঁ, আচ্ছা, তোমার আসছে 19.7, 19.7 কি নিউটন পার মিটার। ওকে, তো 19.7 নিউটন পার মিটার, কিন্তু তাও 1 মার্ক কাটা গেছে। তো এখন এই জিনিসটা আমাদের কিসের জন্য? এখানের মধ্যে দেখো তো গিভেন ইনফরমেশন গুলি এগুলো আমাদের কত সিগনিফিকেন্ট ফিগারে? টু সিগনিফিকেন্ট ফিগার করে না জেরে? তো তোমার যদি 20.3 আসে তো এটাকে লিখবা কত? 20। তোমার যদি 19.7 আসে এটাকেও লিখবা কত? 20 নাকি? সো তাহলে ওখানের জন্য 1 মার্ক কাটা হয়েছে, বুঝছো? বুঝতে পারছি। সো কোশ্চেন নাম্বার 14 নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, 13C1 and C2, ওকে, 13 এর C1 C2 কি বলছে এখানে? Explain the effect of the mass of the skydiver on the terminal velocity reached before he opened his parachute. তো এখন প্যারাশুট ওপেন করার আগে ম্যাসের ইফেক্টটা কেমন? তো এখন এখানের মধ্যে খেয়াল করো তো, বিফোর ওপেনিং দ্য প্যারাশুট ওয়েটটাকে কে ব্যালেন্স করতেছে? অপূর্ব, ড্র্যাগ ফোর্স drag. নাকি? সো ম্যাস যদি বেশি হয় সো তাহলে ওইটার জন্য ড্র্যাগ ফোর্সটাকে কি করতে হবে? ওই ওয়েটের সমান হইতে বেশি টাইম লাগবে না নাকি? হ্যাঁ। সো তাহলে ইন অর্ডার টু ব্যালেন্স দ্যাট, কি বলে, ওয়েট, তোমার the terminal velocity would be higher, এমন টাইপের। তো এই যে terminal velocity increases as weight or mass increases, কেন? because a greater drag force is required to balance the increased weight, বুঝতে পারছো? আচ্ছা ভাই, আমি লিখছি হচ্ছে the higher the mass, the greater the time taken to reach terminal velocity, as the weight is greater and the drag needs to increase even more. এখানে আমার 1 মার্ক কাটা গেছে কোথায়? এখানের মধ্যে বলছো কি যে ম্যাস যত বেশি টার্মিনাল ভেলোসিটি তত বেশি, কেন বেশি? বিকজ বেশি টাইম লাগবে ড্র্যাগটা যেন ওয়েটটাকে ব্যালেন্স করতে পারে, এরকম। হ্যাঁ হ্যাঁ। সি আনসারটা the higher the mass the greater the time taken to reach edge. এখানের মধ্যে কিন্তু তুমি লিখছো যে the greater the time taken to reach terminal velocity, কিন্তু এতে টার্মিনাল ভেলোসিটি কে বাড়বে নাকি কমবে এটা নিয়ে কিন্তু কিছু বলো নাই, বলছো? তো তাহলে টার্মিনাল ভেলোসিটিটা যে বেশি হবে ওই ব্যাপারটা বলা লাগবে, বুঝতে পারছো? তো তুমি যদি এই জিনিসটা এমন লিখতা যে the higher the mass the greater the terminal velocity because the greater will be the time taken to reach terminal velocity, কেন? বিকজ ড্র্যাগটা আরো বেশি বেড়ে ওয়েটের সমান হইতে হবে এর জন্য। ওকে, তো এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস কি,
আরেকটা কোশ্চেন ছিল C2, explain how the skydiver could decrease this terminal velocity as he falls. So তাহলে এই যে টার্মিনাল ভেলোসিটি এটা সে রিচ করছে এটাকে সে কমাইতে পারে কিভাবে? তো এখন টার্মিনাল ভেলোসিটি কমানোর জন্য কি কি কাজ করা যায় বলো তো? সে তো তার ওয়েট কে চেঞ্জ করতে পারবে না। ওয়েট কে যদি চেঞ্জ করতে পারে তো তাহলে ভালো, যদি ওয়েটটাকে নিজেকে কমায় দেয়, ঠিক আছে, সে যদি নিজের ওয়েট কমায় দেয় তো তাহলে পরে it will be faster for him to reach terminal velocity, so ওই কম টাইমে কম টার্মিনাল ভেলোসিটি রিচ করতে পারবে, তো ওইটা ওইভাবে করে টার্মিনাল ভেলোসিটি কমাইতে পারে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, সে যদি নামতে সময় মনে করো প্যারাশুট এখন ওপেন করে নেয় কিন্তু সে যদি হাতগুলো এরকম ছড়ায় দেয় বা সে যদি তার নিজের সারফেস এরিয়াটাকে বাড়ায় দেয় তো তখন কি হবে? তখন যে এক্স্যাক্টলি স্প্রেড হিজ বডি, সো তাহলে তখন কি করবে? টার্মিনাল ভেলোসিটির ভ্যালুটা কমে যাবে, যে হি উইল রিচ টার্মিনাল ভেলোসিটি ফাস্টার, সো তাহলে তখন টার্মিনাল ভেলোসিটির ভ্যালুটা কম হবে। টার্মিনাল ভেলোসিটি ভ্যালু কম। কিভাবে করতে পারে? ইনক্রিজ দ্য ড্র্যাগ। হাউ? The idea that he should make less streamline shape as he falls by doing what? By increasing the surface area. যেরকম ভাই আমি তো ওয়েটেরটা লিখছি কিন্তু এখানে তো ওয়েটেরটা দিল না কেন? ওই তো ওয়েটটা আর কি ওটা কমাইতে পারাটা একটু অন্যরকম, যে মনে করো ওয়েট কমানোর জন্য সে ইদার করতে পারে কি, ওয়েট কমানোর জন্য আমি বলছি ইদার যে সে কম ক্যারি মানে কম ওজন ক্যারি করতেছে, এটা লিখছি। হয়তো কম ওজন ক্যারি করতেছে, এই জিনিসটা তুমি তো অ্যাজিউম করে নিতেছিলা যে সে ইনিশিয়ালি পকেটের মধ্যে কোন একটা হেভি ম্যাস নিয়ে ঘুরতেছে, এরকম কিছু, যে আলাদিনের ওখানের মধ্যে ইয়েতে দেখায় না যে পকেটের মধ্যে কতগুলো এরকম ইট নিয়ে ঘুরে, দেন ওই ইট গুলা ফালায় দেয় তো তাহলে জানি তার ম্যাসটা কমে যায়। কিন্তু এখানে আমাদের তো এরকম না, যে স্কাই ডাইভার যা সিম্পলি সে কি করবে, নিচে নামার জন্য এরকম ডাইভ করবে উইদাউট এনি অ্যাডেড ম্যাস অন হিজ বডি, সো তাহলে ওরকম ম্যাসটা কমানোর স্কোপটা নাই, বুঝছো? তো এটার জন্য মেইনলি কমে ওয়েটটা ফিক্সড, তো এই ফিক্সড ওয়েটটাকে তাড়াতাড়ি ম্যাচ করার জন্য কি করা লাগবে? ড্র্যাগ ফোর্সটাকে বাড়াইতে হবে। তো এটা কিভাবে করবে? বাই ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া। বুঝতে পারছো? বাট মাই পয়েন্ট কাইন্ড অফ মেড সেন্স, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইটা সেন্স মেক করে, কিন্তু যেটা বললাম যে এই জিনিসটা অ্যাজিউম করাটা একটু হয় না আর কি। সবসময় এই জিনিসটাই ভাই আমার সাথে হচ্ছে। মানে আমার মতো মানে চিন্তা করতে পারে না ওরা, সমস্যা। ওইটাই, আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা পারে না ওরা। না না না, এটা না, আমি যেমনি চিন্তা করি এমনি কেন, মানে নরমালি কেন চিন্তা করে না ওরা ভাই? আগের কোশ্চেনটা ম্যাথ নিয়ে ছিল, আমি পরের কোশ্চেনটা ম্যাথ নিয়ে লিখবো, স্বাভাবিক এটা ভাই। আচ্ছা, তো তাহলে কোশ্চেন নাম্বার 13C1 13C2 গেল। নাও কোশ্চেন নাম্বার 14 এর জেরিনের তো এই অ্যানসারটা নিয়ে বললাম। কোশ্চেন নাম্বার 14 এ কি আর কারো কোনো কনফিউশন আছে? মুয়াজ কোথায়? মুয়াজ ওরা একজন নাই। 14 এর বি যেটা আছে, বি এর 1, এটা একটু পয়েন্ট গুলো একটু আমাকে জাস্ট দেখায় তোমার সিনে পয়েন্ট গুলো। এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ। তো এখন এখানে আমাদের দেখো যে তোমার ফোর্সটা পজিটিভ এন্ড ফোর্সটা নেগেটিভ, হোয়াট ডাজ দ্যাট মিন? পজিটিভ ফোর্স মানে তোমার টেনশন ফোর্স, যে টেনে তুমি একটা অবজেক্টকে কি করতেছো? লম্বা করতেছো। এই যে দেখো এক্সটেনশনটা পজিটিভ, মানে কোন একটা কিছুকে টেনে তুমি লম্বা করলে তো তখন কি করে? ওটা অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করে বা এক্সটেন্ড করে। আর এক্সটেনশন নেগেটিভ মানে কি? মানে তার অরিজিনাল লেন্থের থেকে যদি লেন্থটা ছোট হয় তাহলে পরে না নেগেটিভ এক্সটেনশন নাকি? হ্যাঁ। সো তার মানে পজিটিভ ফোর্স মানে টেনশন, নেগেটিভ ফোর্স মানে কম্প্রেশন। অলরাইট, তো এখন দেখো টেনশনের সময় আপ টু সামথিং লাইক 1.4 নিউটন পর্যন্ত কি করতেছে? হুকস ল ওবে করতেছে, যে দ্য গ্রাফ ইজ লিনিয়ার। কিন্তু কম্প্রেশনের সময় এই জিনিসটা কম। কম্প্রেশনের সময় কত? 0.6 or 0.65 এরকম কোন একটা ফোর্সে যে কি হয়ে যাচ্ছে? গ্রাফটা লিনিয়ার পার্ট থেকে ডেভিয়েট করে কার্ভড হয়ে যাচ্ছে নাকি? এরপরে দেখো এখানের মধ্যে কাজটা কি? দেয়ার ইজ আ সার্টেন ফোর্স, যে ফোর্সের পরে কি? ওই ফোর্সের সময় ইনডিফিনিটলি এক্সটেনশন বাড়তেই থাকে, তাই না? যে ওই ফোর্সে when the force is equal to that, ব্যাপারটা কি হয়ে গেছে? অ্যাসিম্পটোটের মতো একদম এক্সটেনশন
ইনফিনিটলি বাড়তেই আছে এমন টাইপের অবস্থা। এন্ড নেগেটিভ ডিরেকশনে এরকম আমাদের একটা জায়গা আছে, কেমন জিনিস, যে এক্সটেনশন যখন নাকি -4 সেন্টিমিটার, মানে কি কম্প্রেশন যখন নাকি 4 সেন্টিমিটার, তখন কি হয়, ওখান থেকে তোমার ফোর্সের ভ্যালু ইনডিফিনিটলি বাড়তেই থাকে, মানে কি এর থেকে বেশি কম্প্রেস করা পসিবল না। বুঝতে পারছো যে 4 সেন্টিমিটারের বেশি কম্প্রেস করা পসিবল না। তো যত এরকম কাছে আনতে নিবা তত কি করতেছে, 4 সেন্টিমিটারের চেয়ে বেশি তুমি কম্প্রেস করতে নিলে দ্য ফোর্স ইজ ইনক্রিজিং ইনফিনিটলি, এরকম টাইপের ব্যাপার। তো এখন এখানের মধ্যে আমাদের পয়েন্টস গুলা কি কি ওই ব্যাপারগুলো দেখি। দেখো, ফার্স্ট অফ অল, ফর পজিটিভ ফোর্স এটা হলো টেনশন, আর ফর নেগেটিভ ফোর্স এটা হলো কম্প্রেশন। তো এখানে অলরেডি আমাদের 2 মার্ক হয়ে গেছে, বুঝতে পারছো? দেন কোন ফোর্স পর্যন্ত, পজিটিভ এন্ড নেগেটিভ এর কোন ফোর্স পর্যন্ত হুকস ল ওবে করে, এটাতে আমাদের 3 নাম্বার মার্ক। তো অলরেডি কিন্তু 3 মার্কস পেয়ে গেছি। আরো একটা এক্সট্রা পয়েন্ট যেটা তুমি নিতে পারো, যে এনি 4 ফ্রম দিস, এনি 3 পয়েন্টস ফ্রম দিস 4। সো তাহলে আরেকটা কি, যে এট এত ইট হ্যাজ রিচড ইলাস্টিক লিমিট অর প্রপোর্শনালিটি লিমিট, যেটাই বলো, যে গ্রাফটা যখন নাকি কার্ভ হওয়া শুরু করছে, অর at minus এত নিউটন ফোর্স দ্য স্প্রিং ইজ ফুললি কম্প্রেসড, মানে এর থেকে বেশি কম্প্রেস করা পসিবল নয়, যে যেটা বললাম যে 4 সেন্টিমিটারের বেশি কম্প্রেস করা পসিবল না, তেমন টাইপের ব্যাপার। তো এখানের মধ্যে তোমার 3 মার্কস এর অ্যান্সার, বুঝতে পারছো? আচ্ছা ভাই, একটু আমার অ্যান্সারটা দেখতে পারবো? ওকে, 3 মার্কের মধ্যে 2 মার্কই নেই ভাই। এতগুলো এত কিছু লিখলাম ভাই, কই এগুলা? ঠিক আছে, দেখতেছি। কোশ্চেন নাম্বার 14 না? 42. Okay, when force and extension is negative, ইয়াল্লাহ তোমার এই লেখাগুলো যে আসলে পড়ছে, ভাই এই টাইমে অনেক নার্ভাস হয়ে গেছিলাম ভাই, বাপরে। আগেগুলা দেখো, আগেগুলা কিন্তু পড়া যায়। হ্যাঁ তাও একটু পড়া গেছিল, এখানে আমাদের নেগেটিভ যে লিখছো এন ই জি হ্যাঁ, একসাথে লেগে ওখানে যে কি হয়ে গেছে। আচ্ছা, when আমরা force এগুলো and কি ইগনোর extension করে is দিয়েছি। negative the spring is under compression after crossing 0 0 মানে origin, the graph is a straight line until at the force as the spring obeys Hooke's law, oh my God, and the extension is directly proportional to the force. The limit of proportionality at 1.45 Newton, and after that it curves up. After that it curves up until 1.6 Newton and then becomes vertical, meaning it reached maximum extension. 1.6 Newton এর পরে মানে এখানে maximum একটু ভুল extension। লিখছিলাম আর কি, মানে এটা তো ইনফিনিট উল্টাটা, লিখতেছে, মানে আমি এই পয়েন্টটা বুঝিনি। আচ্ছা, এটা তো এটা শোনা। এক্সটেনশনটা ইনফিনিটলি বাড়তেছে, সো এখানের জন্য এই মার্কসটা পাবা না। আচ্ছা আচ্ছা, আর বাকিগুলা? এরপরে এখানে কোনো কাজটা কি বারবার এটা চলে যায় কেন? ওকে, meaning it reach maximum, এটা তো ভুল। until কি লিখছে এরপরে, added at the beginning it's flat as it has reached lowest limit of compression and will not compress further if any negative force is applied. ইয়াল্লাহ এটা এনি, এখানে মধ্যে টি লিখছো, পরে ট্রাই দেখা যায়, এনি দেখা যায়। আচ্ছা, if any negative force is applied, এখানের মধ্যে তোমার লিখা, আমার যেটা মনে হয় তোমার এই লেখা পরে আর বোঝা যায় নাই, বুঝছো? তো এই জিনিসগুলো পয়েন্ট একটু- এক্সিস্ট, রাইট? এটা কাছাকাছি গেছে, যে এই পয়েন্টটা একটা পয়েন্টই তো মিলে নাই খালি ভাই, একটা পয়েন্ট খালি মিলে নাই। বাকি তো আরো আরো তো 3টা আছে ভাই।
এখানের মধ্যে তোমার অ্যাজ ইট ওবেস হুকস ল ওই জিনিসটা তোমার রেঞ্জ বলতে হবে যে এত ফোর্স থেকে এত ফোর্সের মধ্যে হুকস ল ওবে করতেছে, যে -0.7 থেকে +1.5 পর্যন্ত। তো রেঞ্জ হিসেবে বলা লাগবে, তো জাস্ট হুকস ল ওবে করতেছে এতটুকু বললে হবে না। মানে লিনিয়ার 1.5 রিজন পর্যন্ত mention করছে, মানে -0.7 এটা মেনশন করে। ওই তো ওইটাই। তো তাহলে এই রেঞ্জটা বলা লাগবে আর কি, যে এত থেকে এত। তো এইটা করলে পরে তখন হুকস ল এর নাম্বারটা পাবা। বুঝতে পারছো? হুম। তো এরকম কয়টা টেকনিক্যাল ব্যাপার আছে যে এখানের মধ্যে তোমার মার্কস স্কিমের এই স্পেসিফিক কয়টা জিনিস কভার না করলে পরে তো তখন মার্কস দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাটলিস্ট আরো একটা তো মার্ক পাই ভাই, 2টা পয়েন্ট না হয়ে গেল, আরেকটা মার্ক। তো এখানের জন্য তোমার পজিটিভ ফোর্সের সময় এক্সটেন্ড হচ্ছে আর নেগেটিভ ফোর্সের সময় কম্প্রেসড হচ্ছে, কিন্তু তুমি এখানের মধ্যে কি কি লিখছো? এটা মেনশন করে নি। মানে আমি নেগেটিভে যে হচ্ছে কম্প্রেস হচ্ছে এটা মেনশন করছি, পজিটিভে যে এক্সটেন্ড হচ্ছে এটা লিখিনি। ওই তো, তাহলে জাস্ট ওই একটা মার্কই পাইছো যে আর কম্প্রেস ওই যে হচ্ছে ওইটা। এটা যে ফুললি কম্প্রেস, এটা পাবো না। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে দেখাচ্ছি। আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বলতেছিলা যে ফুললি কম্প্রেসড এর পয়েন্টটা নাকি করব। হ্যাঁ। সো ফুললি কম্প্রেসড এর পয়েন্ট এখানে আমাদের দেখো, আচ্ছা লেটস সি ফুললি কম্প্রেসড এর পয়েন্টটা কি লিখছো। মেবি নাম্বারটা মেনশন করে নি। ওইটা তোমার কত ফোর্সে যে বা কত নাম্বারটা mention করে নি। এক্সটেনশনে কি বলে কত কম্প্রেশনে যে ওটা ফুললি কম্প্রেসড হয়ে গেছে ওই জিনিসটা মেনশন করতে হবে। সো ওখানের মধ্যে এর জন্য মার্ক পাও না। বুঝতে পারছো? আচ্ছা, সুবা তো সুবা তো এই মকটা দেওয়া নাই, তো এমনিতে পেপারটা ক্লাসরুমে আছে, তুমি যখন টাইম পাবো এরকম আলাদা করে দিয়ে রাখো, আর মার্কস স্কিমটা তো গ্রুপে আছেই। ওকে, আচ্ছা তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 14। নাও কোয়েশ্চেন নাম্বার 15 এ, কোয়েশ্চেন নাম্বার 15 এ কি কারো কোনো কনফিউশন আছে? ফিফটিন সি 15 এর সি কি ক্যালকুলেশনে ভুল গেছে? আমি ম্যাথ দেখে ভয় পেয়ে গেছিলাম। এটা ইজি, দেখো এখানে আমাদের কাজটা কি, when a flea jumps some of the energy comes from the leg muscles and some from the compressible pads behind the legs। আচ্ছা, তো তাহলে লেগ মাসল থেকে কিছু পায় এন্ড কম্প্রেসিবল প্যাড থেকে কিছু পায়। তো টোটাল জাম্পের এনার্জিটা এই দুইটা সোর্স থেকে সে পাচ্ছে। আচ্ছা, the pads are made from protein called resilin. Before jumping, the pads are compressed. Okay, on takeoff, the pads expand rapidly, transferring the energy back to the legs of the flea. So তাহলে ওই যে কম্প্রেসিবল প্যাড গুলা কিভাবে করে এনার্জি দেয়, জাম্প করতে সময় কম্প্রেসিবল প্যাড গুলো এরকম কম্প্রেসড হয়, দেন যখন নাকি জাম্পটা দিবে তো তখন তাড়াতাড়ি এটা কি করে আবার আগের পজিশনে চলে আসে। সো ওই যে কম্প্রেস যখন হয়েছিল তখন যে একটা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করছিল ওটা কি করে র্যাপিডলি ওটাকে কাইনেটিক এনার্জি হিসেবে দিয়ে দেয়। আচ্ছা, তো এখন বলতেছে ইউ ক্যান অ্যাজিউম দ্যাট ইচ প্যাড ইজ আ কিউব অফ 60 মাইক্রোমিটার সাইড। তো তাহলে একটা কিউব মানে সব সাইড সমান, তো তাহলে 60 মাইক্রোমিটার হলো সাইডের লেন্থ which compresses fully until the depth of pad is negligible। so তার মানে পুরো এই যে হাইট কত 60 মাইক্রোমিটার না, তো ফুল 60 মাইক্রোমিটার এই লেন্থ কি হয়ে যায় কম্প্রেসড হয়ে যায়। তো তাহলে চেঞ্জ ইন লেন্থটা কত অপূর্ব? 60। চেঞ্জ ইন লেন্থ হলো 60 মাইক্রোমিটার, আর ক্রস সেকশনাল এরিয়া কত? 60 into 60 মানে 60 into 3600। ওইটাই। তো তাহলে পরে এই ব্যাপারটা ওকে। এখন কি বলতেছে, for a particular jump the total energy transferred from the pads and the leg muscles was এত। তো তাহলে
প্যাড এন্ড লেগ মাসল মিলায়ে, ঠিক আছে, এই দুইটা মিলায়ে টোটাল এনার্জি দেয় হলো 0.80 মাইক্রোজুল। তো বলতেছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ দ্য এনার্জি দ্যাট কামস ফ্রম দ্য টু প্যাডস। তো তাহলে টোটাল এনার্জি তো প্যাড আর লেগ মাসল মিলে আসে, কিন্তু বলতেছে প্যাড থেকে কত পার্সেন্ট এনার্জি আসে এটা তুমি বের করো, পার্সেন্টেজ অফ দ্য এনার্জি। তো তাহলে প্যাডের এনার্জি কত এটা প্রথমে বের করতে হবে। তো এখন এখানে আমাদের কাজটা কি দেখো, ইউ নো দ্য ইয়াং মডুলাস, ইউ নো দ্য স্ট্রেইন। তো তাহলে স্ট্রেইন জানো, ইয়াং মডুলাস জানো, তো তাহলে কি স্ট্রেসের ভ্যালু বের করতে পারবো স্ট্রেস না বাই বলো তো? করতে পারবো। এক্স্যাক্টলি। তো তাহলে ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন। তো তাহলে এখানে থেকে স্ট্রেস বের করতে পারবা। ওকে, তো তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু 1.8 into 10 to the power 6 প্যাসকেল, বিকজ স্ট্রেইনের ভ্যালু তো 1। ওকে, তো স্ট্রেস জানলা। এখন তুমি কি জানো, স্ট্রেস ইজ ইকুয়াল টু হোয়াট? ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া, নাকি? তো এখন এখানে থেকে তুমি ফোর্সের ভ্যালু বের করতে পারবে না বলো তো অপূর্ব? এরিয়া তো 3600 মাইক্রোমিটার স্কয়ার। এক্স্যাক্টলি। তো তাহলে তোমার এই হলো স্ট্রেস এন্ড এরিয়াটা কত, 60 মাইক্রোমিটার টাইমস 60 মাইক্রোমিটার। তাহলে এখানে থেকে ইউ উইল গেট দ্য ফোর্স। তো এখন ফোর্সটা বের করছি কেন? এই যে আমাদের এনার্জি স্টোরড এর ফর্মুলা কি, হাফ ইনটু ফোর্স ইনটু চেঞ্জ ইন লেন্থ, তাই না? তো এখন এখানে মধ্যে থেকে দেখো তো, এই যে এখানে থেকে যে ফোর্সের ভ্যালুটা পাবা, এই ফোর্সের ভ্যালু ইনটু চেঞ্জ ইন লেন্থ কত, 60 মাইক্রোমিটার। তো এখানে থেকে কি পেয়ে যাবা, এনার্জির ভ্যালু পাবা না? এটা কিসের? এটা হলো তোমার একটা সিঙ্গেল প্যাডের জন্য এনার্জি। তো তাহলে প্যাড আছে তোমার কয়টা? দুইটা। তো তাহলে দুইটা প্যাডের জন্য এনার্জি কি হবে, ইনটু 2। তো তাহলে এটা কি পেয়ে গেলা, প্যাড থেকে টোটাল এনার্জি কত পাচ্ছ এটা। তো এখন প্যাডের এনার্জি ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনটু 100 করলে পরে কি পেয়ে যাবা, পার্সেন্টেজ অফ দ্য এনার্জি দ্যাট ইজ জেনারেটেড বাই দ্য টু প্যাডস। বুঝতে পারছো? কারো কি এই ক্যালকুলেশন নিয়ে কোনো কোশ্চেন আছে? অ্যাক্সিলারেশনটা এত হাই কেন? অ্যাসেলারেশন তো এত হাই বিকজ এখানের মধ্যে কি তোমার টাইমটা অনেক কম আর কি। ভেলোসিটি তো আর তেমন বেশি রিচ করে না, কিন্তু কি টাইমটা খুবই খুবই কম, এর জন্য। বুঝতে পারছো? কতগুলো ফ্লি যদি একসাথে লাগাই দেয়, যদি টাইম ট্রাভেল করা যায়। না, টাইম ট্রাভেলের জন্য তোমার অ্যাসেলারেশনের থেকে ভেলোসিটিটা ইম্পর্টেন্ট, বুঝছো? ওই তো মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থেকে ভেলোসিটি বাড়াইতে থাকবো, আনলিমিটেড ফ্লি দিতে থাকবো, সমস্যা নেই। ওই তো, ওইটা তো ওই কম্প্রেশনের সাথে সাথেই জাস্ট যেইটুকু জেনারেট করতে পারে, বুঝছো? ওকে, বুঝতে পারছি না। নাও কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 এ কারো কোনো কনফিউশন আছে? তাই 16B2 এর অ্যানসার কত, অ্যানসারটা একটু দেখি তো কত আসে। মার্কস দিয়ে দিস তো দেখি। আচ্ছা দিয়ে দিস, আমি তো জানি এটা গ্রুপে আছে, সমস্যা নাই, দেখাচ্ছি এখানে। 16 কোনটা, B2। মানে অ্যানসারটা জাস্ট 2.8 থেকে 2.9, ঠিক আছে। 2.8 or 2.9, এটা ECF এর উপরে। আর 16A2 একটু ম্যাথটা একটু পারি না। 16A2 math. Okay. In one instance, 40% of this energy is used usefully to drive in the pie. Okay. তো এখন এখানের মধ্যে কি করতেছে, তুমি এখানে এনার্জি শো করছিল about 50 কিলোজুল। কত আসছিল এটা? আমার মানে অ্যানসার, হ্যাঁ, অ্যানসার আসছে 1 পয়েন্ট না, এটা মিলছে মানে জাস্ট ম্যাথটা একটু জাস্ট দেখা দিবো। 1.1 to 10 to the power 5। ওকে, এটা আসছিল তোমার তাহলে 48 কিলোজুল। তো এটা আসছিল 48 কিলোজুল। এই এনার্জিটা তো দরকার হবে 40% এর জন্য।
So এই যে এটা হলো টোটাল এনার্জি যেটা সাপ্লাই করা হয়, কিন্তু এই টোটাল এনার্জির কত পার্সেন্ট ইউজ করা হয় ইন অর্ডার টু ড্রাইভ দ্য পাইল ইনটু দ্য গ্রাউন্ড? 40% অফ দিস এনার্জি, নাকি? হ্যাঁ। সো তাহলে আচ্ছা, এইটা 40%, 40% ব্যয় করে করতে হবে। হ্যাঁ এইটার 40% হলো তোমার টোটাল এনার্জি, যে ইউজফুল এনার্জি। এখন এই ইউজফুল এনার্জিটা আসলে কি? তোমার এই পাইলটাকে তো হাতুড়ি দিয়ে মনে করো কি করা হচ্ছে, এই পাইলটাকে একটা ডাউনওয়ার্ড ফোর্স দিয়ে তাকে মুভ করানোর ট্রাই করা হচ্ছে। সো দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পাইল is equal to what? 48 kilojoule times 40%. সো তাহলে এখানে থেকে তুমি একটা ভ্যালু পাবা, নাকি? কাইনেটিক এনার্জি অফ দ্য পাইল। এখন এই কাইনেটিক এনার্জি দিয়ে পাইলটা নিচে মুভ করতেছে, কিন্তু সে তো ইনডেফিনেটলি যাইতে পারবে না যত ইচ্ছা তত নিচে। কেন? বিকজ গ্রাউন্ড কি করতেছে, একটা ফ্রিকশন অ্যাপ্লাই করবে না? হ্যাঁ। তো দেখো, ইনিশিয়ালি দ্য পাইল হ্যাজ আ সার্টেন কাইনেটিক এনার্জি, এন্ড এই কাইনেটিক এনার্জিটা যত নিচে যাচ্ছে গ্রাউন্ডের, তত কাইনেটিক এনার্জিটা কমতেছে। মানে কি? দ্য কাইনেটিক এনার্জি ইজ বিং ইউজড আপ টু ডু সাম ওয়ার্ক। টু ডু হোয়াট ওয়ার্ক? টু ডু ওয়ার্ক এগেইনস্ট ফ্রিকশন, তাই না? সো তার মানে ওয়ার্ক ডান against friction or work done against the resistive force is equal to the force multiplied by the distance moved inside the ground, naki? So work done against friction is equal to this and distance moved is equal to this. তো এখানে থেকে তাহলে ফোর্সের ভ্যালুটা পাবো, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, এখানে তো বলছে মানে অ্যাভারেজ রেজিস্টিভ ফোর্সটা বাই করতে। হ্যাঁ, সেখানে আমাদের লাইক বলতেছে 40% হচ্ছে ইউজফুল এনার্জি, তাহলে আমাদের 60% দিয়ে ম্যাথটা করার কথা না? বিকজ রেজিস্টিভ ফোর্স যেহেতু, তাহলে এটা তো ওয়েস্টেড না না এনার্জি না, দেখাবো। এটা তোমার 40% এর কথাটা কি বলছে দেখো। এই যে ড্রাইভারটা এসে কি করতেছে, দ্য ড্রাইভার অন দ্য পাইল ড্রাইভার above has a mass of atom and can be dropped from a maximum height of atom. So তাহলে ওইটা কি, তোমার ড্রাইভারের এই যে উপর থেকে যে একটা হেভি ম্যাস তুমি ছাড়বা, ওইটার জিপি হলো এত। এখন ওইটা নিচে নামতে নামতে তার কিছু এনার্জি লস আছে। সে যখন নাকি পাইলের উপরে বাড়ি দিবে, তখন একটা সাউন্ড ক্রিয়েট করবে, হিট ক্রিয়েট করবে, ওখানেও তো কিছু এনার্জি লস হয়ে যাচ্ছে। সো দ্য অ্যাকচুয়াল এনার্জি যেটা পাইল গেইন করে in order to go inside the ground, ওইটা হলো 40% of this energy, বুঝতে পারছো? সো তাহলে এর জন্য 40% of the 48 কিলোজুল নিয়ে ওইটা is equal to work done করে বের করব ফোর্সের ভ্যালু, বুঝতে পারছো? আমি ভাবছি কি, আমি ভাবতেছি হচ্ছে যে এখানে লাইক 48 কিলো জুলি মানে এনার্জি ট্রান্সফার করতেছে, কিন্তু 40% হচ্ছে ইউজ হইতেছে, বাকি হচ্ছে 60% ওয়েস্টেড। সো যেহেতু বলছে রেজিস্টিভ ফোর্স, আমি ভাবছি যে হচ্ছে যে ওই 60% ব্যবহার করতে বলতেছে। না না না, ওইটা I got a bit confused there. ওকে। সো এটা গেল কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 17 এ কারো প্রবলেম আছে? আমার এতে মার্ক দেয় নাই ভাইয়া। এতে মার্ক দেন, দেখি। The photograph shows a lava lamp, আচ্ছা, clear liquid wax drop bulb in the base provides light and thermal energy. ওকে, তো এখন এখানে আমাদের কাজটা কি? When the lamp is switched on, large drops of liquid wax are seen to rise and then fall within the clear liquid. যে ল্যাম্পটা যখন নাকি চালু করা হয়, তো তখন কি হয়, দেখা যায় যে এরকম ওয়্যাক্স উপরে যায়, দেন নিচে নামে এরকম। তো বলতেছে as a wax drop is heated, it expands, its density decreases and it rises through the clear liquid. বলতেছে explain why the wax drop begins to move upward as it is heated. তো এখন এখানের মধ্যে আপওয়ার্ড কেন মুভ করবে? তো এখন এখানের মধ্যে দেখো, যখন নাকি সে এক্সপ্যান্ড করে, তখন কি তার ভলিউম বাড়ে নাকি কমে? ভলিউম বাড়ে। ভলিউম বাড়ে। তো ভলিউম যদি বাড়ে, সে ওই ক্লিয়ার লিকুইডে বেশি ভলিউম ডিসপ্লেস করবে নাকি কম ভলিউম ডিসপ্লেস করবে?
বেশি করবে। বেশি ভলিউম ডিসপ্লেস করবে। এখন আমরা আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু কি জানি? ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ দ্য ফ্লুইড দ্যাট ইজ বিং ডিসপ্লেসড ইনটু জি। ডেনসিটি অফ ফ্লুইড এটা তো আমাদের ক্লিয়ার যেই লিকুইডটা আছে, তো ক্লিয়ার লিকুইডের ডেনসিটি তো ফিক্স নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন যত নাকি তোমার ওয়্যাক্স ড্রপটা এক্সপ্যান্ড করবে তত সে কি করতেছে? বেশি করে ভলিউম ডিসপ্লেস করতেছে। তো যত বেশি করে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করবে তত কি হবে? আপথ্রাস্ট বাড়বে না? হ্যাঁ ভাইয়া। তো এর জন্য তখন সে কি করবে? উপরে উঠবে, এরকম টাইপের কিছু। দেখি কি বলে। ফর আপওয়ার্ড মোশন, যে একটা অবজেক্ট উপরে ওঠার জন্য কি হইতে হবে? There must be a resultant force in the upward direction. How can that happen? Upthrust being greater than weight. Okay, so এটা হলো ফার্স্ট মার্ক, যে in order to go upward or move upward, যে ইনিশিয়ালি তো ছিল তো নিচে, ওয়্যাক্স ড্রপটা ইনিশিয়ালি নিচে ছিল না, দেন সে উপরে যাবে, তো এটা হওয়ার জন্য কি হইতে হবে? There must be an upward resultant force. তো এখন এটা কিভাবে হইতে পারে? আপথ্রাস্টটা ওয়েটার থেকে বড়, ওই যে ভলিউমে যে বেড়ে যাবে, তো ভলিউম বাড়লে পরে কি হবে? মোর ফ্লুইড ডিসপ্লেস করবে এটা। তো বেশি ফ্লুইড ডিসপ্লেস করলে তখন আপথ্রাস্ট বাড়বে। ওয়েটটা তো ফিক্সড, কিন্তু আপথ্রাস্ট যদি বাড়ে তো তখন কি করবে? ইট উইল গো আপওয়ার্ডস। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। ওকে, আচ্ছা, আমি লিখছিলাম যে লাইক ডেনসিটি বাড়া গেলে ম্যাস কমা যাবে, ম্যাস কমা গেলে ওয়েট কমা যাবে, তাহলে উপরে চলে যাবে। না না, এখানে তো ম্যাসটা তো ফিক্সড আছে, বুঝছো? ও আচ্ছা, কনস্ট্যান্ট রাখছে। এক্স্যাক্টলি, Density ম্যাসটা যা ছিল বাড়লো তাই কেমনে? আছে, যে ম্যাসটা যা ছিল তাই আছে। তো এখন ভলিউম বাড়তেছে দেখে ডেনসিটি কমে যাচ্ছে, ইয়েস, কিন্তু ডেনসিটি কমার জন্য সে উপরে কেন যাবে? ওটা হলো আমাদের আপথ্রাস্টের সাথে রিলেটেড, যে তোমার ভলিউম বেশি ডিসপ্লেস করতেছে দেখে আপথ্রাস্ট বেড়ে যাচ্ছে, তো এর জন্য আপওয়ার্ড একটা রেজাল্টেন্ট ফোর্স আছে, তাই উপরে যাবে। ওকে, ম্যানুফ্যাকচারারদের এটার শেপটা নিয়ে একটু কাজ করা উচিত ছিল। ওকে। সো কোশ্চেন নাম্বার 17 এ কি আর কারো কোনো কোশ্চেন আছে? মারিয়া, জেরিন, ইফাজ। ইফাজের 3 মার্ক কাটা গেছে নাকি টোটাল? হ্যাঁ, বাকি দুটো হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারে, ম্যাথে, 2 ম্যাথে। এগুলো একটু খেয়াল রাখো, মেইন এক্সামে আসলে এগুলি এত বেশি ম্যাটার করবে না, এখন এরকম স্ট্রিক্ট ওয়েতে চেক করা হচ্ছে। এই যে সাইমারটা হতো আসলে ফুল মার্কস পেয়েছিল, বুঝছো? এরপর ইচ্ছা করে ওর 1 মার্ক কেটে দিচ্ছি, কেন? ও এমসিকিউ তে যে ক্রস গুলি আছে, এই ক্রস গুলি এরকম দেয়, এই যে ক্রস গুলি এরকম দেয়, বক্সের থেকে বের করে ফেলে, তো এটা মানা করছি, তাও দিছে, তো এর জন্য 1 মার্ক কেটে দিছে। পুরো এমসিকিউ সবগুলোতে 0 দিয়ে দিতে পারলাম না, কি করো? হ্যাঁ, ওইটাও দেওয়া যাইতো আসলে, ওইটা হ্যাঁ, সমস্যা না, এই তো। ওকে আর কি ফুল মার্কস না দিয়ে একটা জ্বালায় রাখি। তো এরকম বক্সের ভিতরে ক্রসটা থাকতে হবে। ওকে, আরেকটা ব্যাপার, এই যে যে বাউন্ডারিটা আছে, এই মার্জিনটা যে আছে, মার্জিনের বাইরে লিখা গেলে ওই লেখাগুলি কিন্তু স্ক্যানে আসবে না, যে মেইন এক্সামে যখন নাকি স্ক্যান করবে তখন আসবে না। ওকে, আচ্ছা, কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে ইউনিট 1 মক 1 রিলেটেড? ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে দ্যাটস ভেরি গুড, তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। কালকে আমাদের ইউনিট 3 মক নাকি? ইয়েস, কালকে আমাদের ইউনিট 3 মক 1। আচ্ছা, ইউনিট 3 তে কি হয়েছে, লাইক আগের পেপারের কোশ্চেন্স দিবা, এটি বড় বড় যেগুলা? হ্যাঁ, আগের পেপারের ওরকম কোয়েশ্চেন তোমাদেরও আসবে, বুঝছো? যে তোমাদের ওরকম 14-17 মার্কের কোয়েশ্চেন গুলো আসবে। আগের কোয়েশ্চেন গুলো তো গাইডেড কোয়েশ্চেন্স ছিল, লাইক তোমাদের এ বি সি ডি ওরকম বলে বলে তোমাদেরকে গাইড করতো, যে ফার্স্টে অ্যাপারাটাসটা কি কি হবে এটা বলো, কোন কোন মেজারমেন্টস নিতে হবে, কোন কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করবা, মেজারিং ইনস্ট্রুমেন্টের চয়েসটাকে জাস্টিফাই করো, রিপিট রিডিং নেওয়া ঠিক হবে নাকি না, দেন গ্রাফ কি প্লট করবা, কিভাবে করে এরর অ্যাভয়েড করবা। তো এরকম পয়েন্টস গুলি কি থাকতো, কোয়েশ্চেনই তোমাকে গাইড করতো, কিন্তু তোমাদের নতুন স্পেসিফিকেশনের জন্য এরকম গাইডেড কোয়েশ্চেন আসবে না।
তোমাদেরকে ডিরেক্টলি এরকম বলে দিতে পারে যে এরকম একটা এক্সপেরিমেন্ট, তার প্রসিডিওর বলো, ঠিক আছে? তো এই ব্যাপারগুলা মাথায় রেখে তখন অ্যান্সার করা লাগবে। তো এর জন্য তোমাদেরকে যেই ইউনিট 3 এর জন্য কোর প্র্যাকটিক্যালের যে লিস্ট দিয়ে দিছে না, সবগুলি ওরকম ইয়েগুলি সলভ করে, যে এক্সপেরিমেন্টাল প্রসিডিওর বলা, অ্যাপারেটাসের ডায়াগ্রাম দেওয়া, কমন এরর গুলি কি কি হইতে পারে, তো এইসব ব্যাপারগুলি নিয়ে সব ডিসকাস করা। যেই পিডিএফ আছে ওখানে থেকে প্রিপারেশন নিবা, প্লাস তোমাদেরকে কি ল্যাব বুকের পিডিএফটাও দেওয়া হয়েছে, তাই না? তাই ল্যাব বুকের পিডিএফ আছে, ওই ইউনিট 3 এর পিডিএফ আছে, কোর প্র্যাকটিক্যালের এন্ড ইউনিট 3 এর পাস্ট পেপারস গুলি করবা, বুঝতে পারছো? আচ্ছা ওই পিডিএফটা একটু আরেকবার দিয়ে দিও তো, কোনটা, ইয়েরটা? ওই যে ল্যাব যেটাতে তুমি বুকেরটা ক্লাসে নাকি? নিচ্ছ। আচ্ছা না না, তুমি ঠিক যেটা আছে, ক্লাস করাইছিলা ওকে ওটা। ঠিক আছে, ওকে। তো তাহলে তোমাদেরকে যে জিনিসটা বলতেছিলাম, যে তোমরা ইহাবের থেকে পেপার আনছো কে কে আজকে? আনসি ভাই আজকে। ওকে, সো তাহলে পেপার গুলো যে এনভেলপে দিয়ে রাখছে, তো তাহলে ওরকম এনভেলপ গুলা কি করবা, তোমাদের কালকের এক্সামের সময়, তো তখন নরমালি যখন এক্সাম টাইম আসবে জুমে লাইভে এসে, যে জুমের আমাদের এই লাইভ ক্লাসে এসে ক্যামেরা অন করে এরকম অ্যাঙ্গেলে রাখবো, এটা দেখাই দিব যে তোমাদের যেন কপি এন্ড ইয়ে দেখা যায়, কি বলে, কপি এন্ড লিখতেছো যেখানে ওইটা যেন দেখা যায়, তো তাহলে যেন বোঝা যায় যে তুমি অন্য কোনো জায়গার হেল্প নিচ্ছ না, এরকম একটা জিনিস, ওইটা একটা ব্যাপার। তো ইহাব থেকে যদি কেউ কপি কালেক্ট করতে না পারো, ঠিক আছে, যে কতজনের প্রবলেম আছে যে ইহাবে যে ওরকম নিয়ে আসাটা সমস্যা, তো পিডিএফটা যখন নাকি এক্সাম টাইমে দিয়ে দেওয়া হবে, তো তখন পিডিএফটা প্রিন্ট করে নিবা, তাই তো? তো তাহলে পিডিএফটা প্রিন্ট করে দেন ওইটার উপরে এক্সাম দিয়ে ক্লাসরুমে যেরকম সাবমিট করার কথা ওইভাবে করে সাবমিট করে দিবা। অলরাইট, তো মেইনলি কাজটা হবে যে এরপর থেকে মকগুলি জুম লাইভে এসে দেন পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে? এক্সাম হবে কয়টায়? এক্সাম হচ্ছে আমাদের টাইম যেটা মেইনলি 8:30টায় একজনের জন্য দেওয়া হয়েছিল, সার্বিক ঘোষের জন্য, যে ওর এরপরে ক্লাস থাকে, তো এটার জন্য ও 8:30টায় শুরু করে। এন্ড বাকিদের যাদের নাকি হাসিব স্যারের ক্লাস আছে তারা 9:30টায় শুরু করে, কতজন কতজন 9টায় আমরা শুরু করে। অনেকেই 9:30টায় শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে ওই 9:30 ওইটা শুরু করলে সমস্যা নাই, তো তাহলে 9:30 থেকে টাইম কাউন্ট করা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।